আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো আজকে কিন্তু খুলনা ইউনিভার্সিটির এই ইউনিটের এক্সাম অলরেডি হয়ে গেছে। তো এই বছরের খুলনা ইউনিভার্সিটি এক্সামটা কিন্তু বিগত বছরগুলোর তুলনায় একটু ভিন্ন। কেন ভিন্ন? জাস্ট মানে টাইমিং এর জন্য। যেমন কি প্রতি বছরই কে ইউটা একটু শেষের দিকে হয়, বা জিএসটি যখন ছিল তখন একটু শেষের দিকে হইতো। বাট এইবার কি একদম শুরুর দিকে চলে আসছে কে ইউটা, ঠিক আছে? ইভেন গত বছর একদম শেষের দিকে হয়েছিল, বাট এই বছর কি জাস্ট মেডিকেলের পরপরই এক্সামটা হয়ে যাচ্ছে। ওকে, সো এই বছরের পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু ভিন্ন হবে। তোমাদের কাট মার্কস, কাট পজিশন, তারপর হচ্ছে কিরকম মার্কস পেলে আসলে টপ সাবজেক্ট পাবা বা একটা সিট এনশিওর করতে পারবা, সব কিছুই কিন্তু এবার ডিফারেন্ট হবে। সো সবগুলা ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমি সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এটা শুধু কাট মার্কস না, কাট মার্কসের ভিডিও না, এই ভিডিওটাতে যদি তুমি পুরো দেখো, তোমার প্রিপারেশনের উপর একটা জাজমেন্ট তুমি নিজে করতে পারবা। যে আমি বলবো যে আজকে আসলে কেই পরীক্ষাটা অনেকেই ঢাবির প্রিপারেশন স্বরূপ দিছো, যে না আমি হচ্ছে ঢাবি আমার টার্গেট, কেইউতে আমি আমার প্রিপারেশন ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য দিছি। অনেকেই দিছো। গতবারের তুলনায় এবার ভালো ক্যান্ডিডেট মানে পরীক্ষা দেওয়ার সংখ্যাটা অবশ্যই বেশি, ডেফিনেটলি, কারণ যেহেতু পরের দিনই ঢাবি পরীক্ষা হওয়ার কথা ছিল, যদিও এখনো স্থগিত ঘোষণা করছে। তো এই পুরা প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের বলবো যে আসলে তোমার প্রিপারেশনটা কি অবস্থা, কি কি করবে। সো ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই পুরো এডমিশন জার্নি জুড়ে আমরা প্রশ্ন অ্যানালাইসিস, সাজেশন এবং কনসেপ্ট ক্লাস, কোন কোন জোনগুলো পড়তেই হবে এডমিশনের আগে, বা বিভিন্ন ভার্সিটি ধরে ধরে যেই অ্যানালাইসিস, সেই সব কিছু কিন্তু প্রোভাইড করবো। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমি বলতে চাই যে আসলে প্রশ্নটা কেমন হয়েছে, ঠিক আছে? এখন এখানে দুইটা ফ্যাক্টর, এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট চলে আসছে। কিছু কিছু স্টুডেন্টরা তোমরা হচ্ছে ফুল সিলেবাস পড়ছো, আর কিছু কিছু স্টুডেন্টরা হচ্ছে ফুল সিলেবাস পড়ো নাই, মানে হাফ সিলেবাস, যেটা শর্ট সিলেবাস সেটা পড়ছো। এখন এই প্রশ্নে কিন্তু আমরা দেখতে পাইলাম যে কিছু কিছু জিনিস তোমার ফুল সিলেবাস থেকে হয়েছে। কি আমি বলতেছি, যেমন দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বলবো এটা আসলে সহজ ছিল নাকি, এটা তোমার পারা উচিত ছিল, বা চান্স পাওয়ার জন্য এই প্রশ্নটা পারতেই হবে কিনা, তারপর আমি মার্কে আসবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা আমি বলবো খুবই সহজ আসছে, এটা তোমার পারা উচিত। হ্যাঁ ভাইয়া, তুমি বলতে পারো যে ভাই ভেক্টর তো মানে ম্যাথের সিলেবাসে নাই। হ্যাঁ নাই তো কি হয়েছে, তোমার ফিজিক্সে তো আছে, তাই না? তো তোমার অবশ্যই এটা পারা উচিত। সরি, ওকে। সো এইটা আমি বলবো যে আউট অফ দ্য সিলেবাস চলে আসছে, এটা অসমতা, অসমতা তোমাদের সিলেবাসে নাই। তো এইটা হয়তো বা অনেকেই পারবা না, ঠিক আছে, বাদ দিলাম, এটা তোমার পারার দরকারও নেই। ওকে, আচ্ছা। সো এইটা আবার সিলেবাস থেকে আসছে এবং এটা তোমার পারা উচিত। এইটা আবার আউট অফ দ্য সিলেবাস আসছে, দ্বিপদী থেকে আসছে। তবে অনেকেই এসএসসি দ্বিপদী পড়ছে, এই দ্বিপদীটা কিন্তু আবার খুবই সহজ, মানে একেবারেই সহজ একটা প্রশ্ন আসছে, বাট অনেকেই হয়তো দ্বিপদীটা পড়োই নেই, ওরা হয়তো পারবে না। বাট যারা মিনিমাম বেসিকটুকু রাখবা তারা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই পারবে, মানে একেবারেই সহজ এইচএসসির একটা প্রশ্ন, ঠিক আছে? এইচএসসির এমসিকিউতে আসে এগুলা। ওকে, আচ্ছা। তো তারপরও আমি এটা বাদ দিলাম, এক্সট্রা সিলেবাস, এটা তোমার না পারলেও চলবে, সমস্যা নেই। তবে তোমার সিলেবাসের মধ্যে থেকে যেগুলো আসছে সেগুলো কিন্তু পারতে হবে। যেমন এই ম্যাথটা তোমাকে পারা উচিত, যদি একটু টাইম কনজিউমিং হবে, বাট তোমাকে পারা উচিত। ওকে, এরপরে দেখি আরেকটা শর্ট সিলেবাসের বাইরে চলে আসছে ফাংশন, এবং ফাংশনের এটা যথেষ্ট কঠিন একটা ম্যাথ। এইটা আসলে ধরো যে তুমি যদি ফাংশন পড়ো তাও তুমি নাও পারতে পারো। সো এটা তোমার পারার দরকারই নেই, একেবারেই দরকার নেই, এটা যথেষ্ট কঠিন একটা ম্যাথ আসছে। ওকে, আচ্ছা। তারপরে এটা আমি বলবো যে ভাইয়া খুবই সহজ আসছে, এটা একদম প্রাস বলো, প্রাস যদিও সিলেবাসে নাই, বাট গতিবিদ্যা আছে তোমার, গতিবিদ্যা তোমার এটা পারা উচিত। আর এটা তো ত্রিকোণমিতি, এটা তুমি অবশ্যই পারতে পারো, সমস্যা নেই। মোটামুটি হালকা ক্যালকুলেশন আছে, বাট সহজ, সমস্যা নেই। আর এটা তো একেবারেই সহজ আসছে, জাস্ট কি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবা, সো এটা সহজ আসছে। ইন্টিগ্রেশন এটাও কি ডিরেক্ট সূত্র পড়ে যাচ্ছে, এটাও সহজ আসছে। তারপর হচ্ছে আমি বলবো হ্যাঁ এটাও সহজ আসছে। এইটা একটু ডিফিকাল্ট হবে, এইটা ধরো ক্যালকুলেশন, আমি ধরলাম যে এটা তোমার পারার দরকার নাই। এইটাও যথেষ্ট ক্যালকুলেটিভ, এটাও তোমার পারার দরকার নাই। তবে নিচের দুইটা কিন্তু তোমাকে পারা উচিত, নিচের দুইটা আবার সহজ চলে আসছে। ওকে, তাহলে দেখো আমি কি মিনিমাম বলতেছি যে তোমার চান্স পাওয়ার জন্য এতটুকু পারা উচিত। সেটা হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। এখানে দেখলাম 10টা কোশ্চেন তোমার পারার মতো, আর তিনটা আউট আউট সিলেবাস আসছে, ঠিক আছে, তুমি এটা বাদ দিলা, টাচই করলা না, সমস্যা নেই। আমি যারা তোমরা শর্ট সিলেবাসে পড়ো নাই, মানে শর্ট সিলেবাসের বাইরে পড়ো নাই, তারা কি এটা টাচ করবা? সো তোমার তো এখানে সময় নষ্ট হচ্ছে না, তাই না? সো তুমি ভালো একটা টাইম পাচ্ছ, তোমার এই তিনটা কোশ্চেন টোটালি বাদ। এমন না যে তুমি ঘেটে ঘেটে সময় নষ্ট করতেছো, তা তো না। এই তিনটা কোশ্চেন বাদ। তাহলে বাকি যেই 10টা তোমার পারার কথা, সেই 10টা থেকে ধরো যে তোমার একটা দুইটা ভুল হইতে পারে, ঠিক আছে, ফাইন, আমি 8 থেকে 9 মার্কস ধরলাম এখানে, ঠিক আছে? সরি, আমি এখানে 8 থেকে 9 মার্কস ধরলাম। ওকে, আচ্ছা।
তো এরপরে চলে আসি যে আমাদের আসলে ফিজিক্সের কি অবস্থা। তো ফিজিক্সে যতদূর দেখলাম একটা শর্ট কোশ্চেনের বাইরে, শর্ট সিলেবাসের বাইরে আসে নাই। সো এই যে তুমি ভেক্টর, এটা তোমার পারা উচিত, যদিও একটু ক্যালকুলেশন লাগবে হালকা, বাট পারবা মোটামুটি। তারপর হচ্ছে এটা সহজ আসছে, তোমার পারা উচিত, এটা তোমার পারা উচিত। উম, তারপর হচ্ছে হ্যাঁ, এটাও তোমার পারা উচিত। এটা তো একেবারেই সহজ আসছে, এটা অবশ্যই পারা উচিত। এটাও মোটামুটি সহজ। ফিজিক্স আমি বলবো একটু সহজ এসছে এবং শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেনও আসে নাই, এটাও পারা উচিত। এটা অনেকেই না পারতে পারো হালকা, বাট এটাও সহজ, এটা পারা উচিত। এগুলো কিন্তু সহজ আসছে, এটা ডিরেক্ট ফর্মুলা। তারপর হচ্ছে এটাও পারা উচিত। এইটা তো একেবারে সহজ, আর এইখানে থেকে তো একেবারেই সহজ, যে কয়টা আলফা গণনা বের হয়েছে, এটা খুবই সহজ। আচ্ছা, তো ঠিক আছে, এইখানে দেখো যে ফিজিক্স আমি বলবো তোমার মোটামুটি সহজ আসছে, পারা উচিত। তার মানে এই না যে তোমাকে সব পারতে হবে, চান্স পাওয়ার জন্য সব তো পারা লাগবে না। অ্যাটলিস্ট এখানে তুমি 10 এনশিওর করো, 10 থেকে 11 তুমি এনশিওর করো, তাইলেই ভালো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাকি যদি চারটার মতো 5টা ভুলও করো প্রবলেম নেই, বা চারটার বেশি ভুল হওয়া যাবে না, বাট 4টা 5টা ভুল করলেও প্রবলেম নেই, অন্য দিক দিয়ে তুমি ইয়ে করতে পারবা। সো আমি বলবো ফিজিক্স আউট অফ দ্য সিলেবাস আসে নাই, এবং মোটামুটি যা আসছে বেশ সহজই বলবো, মানে স্ট্যান্ডার্ড আর কি, একদম তো সহজ না। অ্যাডমিশনের কোশ্চেন কোনো কোশ্চেনই দেখবে একদম পানি আসবে না, ঠিক আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমরা এই বছর পাবা আমি বলবো, ওকে। বাট ম্যাথটা আমি বলবো যে ম্যাথটা কিন্তু শর্ট অফ আউট অফ দ্য সিলেবাস সব মিলিয়ে বেশ মানে মোটামুটি একটু কঠিনই ছিল। সো এইখানে যদি তুমি একটু কমও পাও, কথা 7ও পাও, তাও সমস্যা নেই। তুমি ফিজিক্সে একটু 11 তোলো বা 10 তোলো, প্রবলেম নেই, ওকে। আচ্ছা, আর রসায়নের ক্ষেত্রে আমি বলবো যে রসায়নে স্বাভাবিকভাবেই থিওরিটিক্যাল কোশ্চেন বেশি হয়, এটা স্বাভাবিক। সো থিওরি নলেজ যার রসায়নে ভালো, সেই ভালো করবা, আর যার ভালো না সে আসলে কোনো পরীক্ষাতেই কেমিস্ট্রিতে ভালো করবা না, কারণ কেমিস্ট্রিতে থিওরি আসবে বেশি, ঠিক আছে, এবং থিওরি বইয়ের পুরো জিনিসটা তোমার ভালো জানতে হবে, ওকে। সো এই একটা ম্যাথ আসছে, এটা পারা উচিত। তারপর এই যে এটা ডিরেক্ট বই থেকে তুলে দিচ্ছে, মানে বইয়ে সরাসরি এই এক্সাম্পলটা আছে, এই যে উদাহরণটা। তারপর এটা একটা ম্যাথ, বাট সহজ একটা ম্যাথ। অর্গানিক অনেকে নাই পারতে পারো। আচ্ছা, আরেকটা কথা, রসায়নে কিন্তু অনেক চ্যাপ্টারে আংশিক, মানে বেশিরভাগ চ্যাপ্টারের আংশিক বলা। এখন ভাই রসায়নে যদি তুমি আংশিক বলা দেখে তুমি আংশিকটাই পড়ো, তাহলে কিন্তু আমি বলবো তোমার জন্য সমবেদনা। কারণ আলটিমেটলি কোশ্চেন যখন করা হয়, এত আংশিক টাংশিক ওরা খুঁজে খুঁজে দেখে না, একটা চ্যাপ্টার সিলেবাসে আছে ওইটা থেকে ওরা দিয়ে দিবে, ঠিক আছে। কোন টপিকটা নাই ওইটা ওরা ভাই আমি বলবো যে দেখে না, ঠিক আছে। এটা তুমি সামনে অ্যাডমিশন দাও, তুমি পাবা। সো আমি বলবো যে কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট যে মানে চ্যাপ্টারটা তোমার আছে, ওই চ্যাপ্টারটা অন্তত পুরো পড়ে ফেলো ভাই, নাহলে কিন্তু তুমি অ্যাডমিশনে বড় সড়ো একটা ধরা খাবা, ওকে। আচ্ছা, তো এইটা একটু মুখস্থ জোন, এইটা অনেকে না পারতে পারো, এটা তো সহজ আসছে। তারপর পাই বন্ধন নেই, এটাও খুবই সহজ আসছে। আর এইটাও সহজ আসছে, এটা পারবা না অনেকেই। তারপর ডেসিমালার, এইটা সহজ আসছে, পিএইচ এর মান বের করবা, এটা তো খুবই সহজ আসছে। এটাও সহজ আসছে, পিএইচ বের করবা। টটোমারিজম, এটা ডিরেক্ট বই থেকে আসছে। এইটা ধরো যে এটাও কিন্তু ক্যালকুলেশন খুব সহজ, ঠিক আছে, এটাও সহজ আসছে। তো আমি বলবো ম্যাথের পরে কিন্তু বাকিগুলো একটু সহজ থেকে হালকা একটু স্ট্যান্ডার্ডের মধ্যেই আছে। ম্যাথটা ধরো একটু আমি কঠিন বলতে পারবো, তবে কেমিস্ট্রিতে আমি বলবো যে মোটামুটি তোমার যদি থিওরিটিক্যাল নলেজ ভালো থাকে, তাহলে তোমার পরীক্ষায় ভালো করা উচিত, ঠিক আছে। সো আমি এরপরও কেমিস্ট্রিতে তো সব পারা লাগবে না, আমি এরপরও ধরলাম যে 10ই পাও, সমস্যা নেই। ওইদিকে কাট করে তুমি এখানে 10ই পাও, কোনো সমস্যা নেই, তোমার চান্সের জন্য বলতেছি, ওকে। আচ্ছা, এবার সে ইংলিশে, ভাই ইংলিশ আসলে তোমরা আমি জানি কেউই পড়ার মধ্যে থাকো না, এরপরও যাদের ইংলিশ একটু নলেজ ভালো, তারা কিন্তু ধরো যে ইংলিশটা মোটামুটি পারবা, হ্যাঁ ঠিক আছে। সে যে তুমি এটা পারবা, ডায়াসপোরা কি পারবা, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন এটা তুমি পারবা। তারপর এই যে প্রিপোজিশনটা তুমি পারলে পারলা, না পারলে নাই, অ্যাটলিস্ট তুমি ধরো যে এই যে এটা পারবা। তারপর তুমি যে এটা ধরো পারলা না, কিন্তু তুমি ধরো যে এই ধরো সিনোনিম অ্যান্টোনিমটাও তুমি পারলা না, বাট তুমি এইটা পারবা। তারপর হচ্ছে মানে অ্যাটলিস্ট তুমি এখানে ভাই 5 পাবা। তোমার যদি ইংলিশে মিনিমাম যোগ্যতা থাকে তুমি 5 পাবা, এর থেকে খারাপ তুমি করবা না, ঠিক আছে। ইনশাল্লাহ আমি কমাই ধরছি, তুমি 5 যদি তোলো তাও সমস্যা নেই, 5টা কোশ্চেন তোমার এখান থেকে পারা লাগবে। আর এবার আইসিটিতে আসি, আইসিটি এটা অনেকেই না পারতে পারো, এই ম্যাথটা হয়তো বা অনেকেই দেখো নাই, বাট যারা করছো ওরা ঠিকই পারবা, একদম সিম্পল একটা ম্যাথ। আর এটা সহজ আসছে, এটাও সহজ আসছে, এটাও সহজ আসছে। তো আইসিটিতে আমি বলবো ভাই তোমার মিনিমাম 3 থেকে 4 পাওয়াই লাগবে এখানে, এখানে খুব একটা ভুল করার সুযোগ নেই, তুমি এইখানে 3 থেকে 4 পাবাই। তাহলে আমি যদি এমসিকিউতে ধরি, আসলে তোমার এমসিকিউতে আসলে কত পাওয়া লাগবে, আমি বলবো যে ম্যাথে একটু কমাই পাও, ধরো যে তুমি 7 থেকে 8 পাও, হ্যাঁ
7 থেকে 8 পাও, মানে আমি কম থেকে ধরতেছি, দুইটা একটা রেঞ্জ দিব আমি, কাটমার্কস তো এক্স্যাক্টলি বলা যায় না, আমি একটা রেঞ্জ দিব। তারপর ফিজিক্সে তুমি 10 থেকে 11 পাও, তারপর কেমিস্ট্রিতেও তুমি 10 থেকে 11 পাও, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আইসিটিতে, আইসিটিতে ভাই তুমি হচ্ছে ধরো যে 3 থেকে 4 তুমি পাও, আর ইংলিশে তুমি পাও হচ্ছে এই তো সেম, তুমি 5 প্লাস পাও, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তাহলে এখানে তোমার টোটাল মার্কস আসতেছে কত বলো তো? তোমার এখানে টোটাল মার্কস আসতেছে এমসিকিউতে, আমি বলতেছি এমসিকিউতে তুমি যদি ধরো 10 10 20, 20 আর 8 28, 28 আর 7 কত 35, তুমি যদি 35 থেকে ধরে তুমি ধরো যে এখানে আসলে এখানে কত পারছে 1 1 2 3 4, ধরো যে 4, এত বড় রেঞ্জ দরকার নেই, তুমি এখানে 35 থেকে 37 তোলো, কোনো সমস্যা নেই। যদি এটাও পাও তাও কোনো প্রবলেম নেই, বাট বাট একটা কথা আছে, এমসিকিউতে অনেকেরই খারাপ হয়ে যেতে পারে, খুবই স্বাভাবিক, কারণ এমসিকিউতে টাইম ম্যানেজমেন্ট গ্রুপ করাটা একটু ডিফিকাল্ট। আবার ম্যাথ কোশ্চেন যেহেতু শুরুতে একটু ডিফিকাল্টি ফেস করছো, সো তুমি যদি এটার থেকে কমও পাও কোনো সমস্যা নেই, বাট তোমাকে রিটেনে ভালো করতে হবে, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে এইটুকু তোমার পাওয়া উচিত তোমার প্রিপারেশনটা জাজ করার জন্য, ঠিক আছে? এর থেকে যদি তোমার নাম্বার কমে আসে তাহলে তোমার রিটেনে ভালো করতে হবে। আমি রিটেনটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, রিটেনেও একটা সমস্যা হয়েছে যে এইটা হচ্ছে তোমার সিলেবাসের বাইরে চলে আসছে, ঠিক আছে? তারপরে এটা আমি বলবো খুবই সহজ একটা ম্যাথ, এটা যারা মিনিমাম দ্বিপদীর নলেজ রাখে ওরা পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এটা আবার সিলেবাসের মধ্যে আসছে এবং সহজ, তারপর এটা ভেক্টর থেকে আসছে, খুবই সহজ, নদী নৌকা। এই ম্যাথটা হয়তো আমি বলবো যে অনেকেই পারবা না, এই যে রেশিওটা দিছে, বাট খুব একটা ডিফিকাল্ট না। এই রেশিওটা যে দিছে, এই আচ্ছা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা অনেক সহজ লাগবে, ঠিক আছে? আমি ওদের হয়ে কথা বলতেছি না, আমি বলতেছি যে তুমি যদি ভার্সিটি ক্যান্ডিডেট হয়ে থাকো ওদের বেসিসে আমি সহজ কঠিনটা বলতেছি, বাট আই থিঙ্ক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে ওদের কাছে অত বেশি কঠিন লাগবে না প্রশ্নগুলা, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা তো একেবারে সহজ, পুরো মানে জাস্ট কি 2 মিনিটের কাজ। তারপর হচ্ছে এই যে, হ্যাঁ এই জিনিসটা বলবো যে এই জিনিসটা তোমরা পারবা না, একে তো থিওরিটিক্যাল, আরেক হচ্ছে সিলেবাসের বাইরে। তো আর এই জিনিস যদি থাকতো সিলেবাসে অনেকে দেখতা পড়তা না, ঠিক আছে? এই জিনিসটা আমি বলবো এটা দরকার নেই তোমার, পারা না পারলেও কোনো সমস্যা নেই। আর এই ম্যাথটাও আমি বলবো যে অনেকেই পারবা না, ঠিক আছে? যে এই জিনিসটা হয়তো বা অনেকে ধরতে পারবা না। আইসিটির মধ্যে একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ আসছে, অনেকে হয়তো ধরতে পারবা না, বাট পারলে আবার আবার বললাম খুবই সহজ। আর ধরো এটা তো ভাই সবাই লিখতে পারবা মোটামুটি, এখানে তুমি তো এখানে 3 পাবা অ্যাটলিস্ট, ইংলিশ লিখতে পারলে 3 তো অ্যাটলিস্ট পাবা। সো আমি বলবো যে একটা দুইটা তিনটা, তারপর হচ্ছে তুমি তুমি এই ম্যাথটাতে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করবা। আচ্ছা, বাদ দিলাম 3টা, আর এখানে 4টা, তো 4টা কোশ্চেনে তোমার যদি 4টা কোশ্চেন তোমার এনতে এখান থেকে পারা উচিত, 4টা কোশ্চেন তোমার অ্যাটলিস্ট আনসার করা উচিত। সো 4 5 আমি বলবো 20, আর ওইদিকে ঠিক আছে, তুমি যদি এখানে 20 পাও তাহলে আমি বলবো যে ফাইন, সমস্যা নেই। 20-এর কম পাইলে একটু প্রবলেম হবে, কারণ এমসিকিউতে অনেকেই যারা খারাপ করবা ওরা তো অ্যাটলিস্ট 20-এর কম পাওয়া যাবে না এখানে। সো আমি বলবো রিটেনে যদি আমি 20ই ধরি, 20 প্লাস ধরি, তাহলে ওভারঅল আসে কি 55 থেকে তোমার হচ্ছে 57, 55 থেকে 57টা আমি বলবো যে কি একটা ভালো মার্কস চান্স পাওয়ার জন্য। তবে এইখানে একটা জিনিস আছে, গতবারের সাথে তোমরা যারা কম্পেয়ার করতেছো তারা কিন্তু এইবার মিলাইতে পারবে না, কারণ গতবারের কাহিনীটা আলাদা, এইবারের কাহিনীটা আলাদা, কি জাস্ট বিকজ অফ টাইমিং। ওকে, সো তুমি যদি 55 থেকে 57 পাও তাহলে আমি বলবো যে তোমার কেউতে ইনশাল্লাহ একটা সিট তোমার আসবে ইনশাল্লাহ। তবে এখন যে মেরিটটা দিবে এই মেরিটে কিন্তু আসবে না, কেন আসবে না জানো? কারণ এখানে অনেকেই পরীক্ষা দিছে, অনেকেই ভালো করবে, ওদের র্যাঙ্ক দিবে, কিন্তু ওরা হয়তো বা ভর্তি হবে না। ডিউ পরীক্ষা আছে, বুয়েট টুয়েট কুয়েট রুয়েট আছে, বেশ সব পরীক্ষা পড়ে আছে। সো ওরা হয়তো বা ভর্তি হবে না, ওদের মেরিট আসবে বাট ভর্তি হবে না। আবার অনেকে সিট নিয়ে রাখবে বাট পরে আবার ছেড়ে দিবে, ঠিক আছে? সো এই বছর আসলে প্রচুর টানবে। যেমন আমি যদি গত বছরের পরিসংখ্যানে আসি এই ইউনিটের, গত বছর দেখো 1 থেকে শুরু হইলো 581-তে শেষ হয়েছে। আচ্ছা, এখন এই যে 581-তে শেষ হয়েছে, সিট কত ছিল? সিট কত 320 ছিল না বলো? এইবারও তো এরকমই 320, এক্স্যাক্টলি না, এক্স্যাক্ট ফিগার বলতেছি না, 320-এর আশেপাশে ধরো সিট আছে। সো গত বছর কম টানছে, মানে এই বছর কম টানবে বলেও না, এইবার আমি বলতেছি মিনিমাম 1500 প্লাস যাবে, মিনিমাম 1500 প্লাস যাবে শেষ পর্যন্ত, একেবারেই শেষ পর্যন্ত। সো তুমি তোমার মেরিট যদি 1500-র মধ্যে থাকে তুমি আশা রাখতে পারো, কারণ এবার কিন্তু অনেকেই ভর্তি হবে না এবং অনেকে ভর্তি হইলেও পরে ক্যান্সেল করবে, ঠিক আছে? কারণ সব পরীক্ষা বাকি, আর ইউ সি ইউ
জাহাঙ্গীরনগর সবই তো বাকি, তো ওইগুলা রেখে তো কেউতে নর্মালি কেউ যাবে না, তাই না? সো ধরে নাও তোমার এইখানে পজিশন 1500 থেকে ধরে ইভেন 2000ও যেতে পারে, তুমি এখানে আশা রাখতেই পারো, কোনো হতাশ হওয়ার কিছু নেই যে 2000-এর মধ্যে না থাকলে সমস্যা হবে কিনা, মানে 2000-এর 1500-র মধ্যে না থাকলে সমস্যা হবে, 2000 থেকে 1500 এই রেঞ্জে ভাই আমি বলবো যে তুমি শেষ পর্যন্ত একটা সিট পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? গত বছরের সাথে ভুলেও কম্পেয়ার করবে না, কারণ গত বছর একদম লাস্টে হয়েছে পরীক্ষাটা, ওকে? সো এই হচ্ছে ওভারঅল তোমার এই ইউনিটের আলোচনা, প্রশ্ন অ্যানালাইসিস। এখন আমি বলবো যে ওভারঅল তোমার ভাই এইখানে আসলে তুমি যদি আসলে তুমি সামনের প্রিপারেশনকে জাজ করতে চাও, তোমার যে প্রিপারেশন কেমন হলো, অনেকেই পরীক্ষা দিচ্ছ প্রিপারেশন জাজ করার জন্য, আমি বলবো বলবো যে ভাই তুমি যদি এই কোশ্চেনে 70+ পাও তোমার প্রিপারেশন টপ নচ আছে, তুমি ডিউতে ভালো করবা ইনশাল্লাহ, এবং খুব ভালো করো। আর এই কোশ্চেনে যদি তুমি 70+ পাও, তাহলে তো তুমি কেউতে টপ সাবজেক্ট তো পাবাই ডেফিনেটলি, তোমার মেরিটে নাম আসবে, অ্যাটলিস্ট তোমার র্যাঙ্ক থাকবে ধরো যে 100 থেকে 200-র মধ্যে, বা আরেকটু বেশি ধরো 100 থেকে 500-র মধ্যে তো তোমার থাকবেই, কারণ এবার যেহেতু অনেকেই পরীক্ষা দিবে ভালো ভালো স্টুডেন্টরা। তো তুমি টপ সাবজেক্ট পাওয়ার জন্য 70 মার্ক মোর দেন এনাফ, কোনো সমস্যা নেই। 70 আরেকটু কম, 68 65 এরকম মার্কস পেলেও তুমি টপ সাবজেক্ট পাবা, মানে দামি দামি যে সাবজেক্টগুলো সেগুলো তুমি পাবা, কোনো সমস্যা নেই। তবে তুমি তোমার যদি প্রিপারেশন জাজ করতে চাও, আমি বলবো যে এই কোশ্চেনে যদি তোমার 70+ থাকে, তোমার ডিউতে তুমি রিল্যাক্স মোডে পরীক্ষা দাও, ইনশাল্লাহ ডিউও ভালো হবে, ঠিক আছে? আর যাদের 60 থেকে 65 জোনে আছে, তারা একটু নিজেকে ইমপ্রুভ করো, ভুলগুলো একটু শুধরাও, যে তুমি কেন পরীক্ষায় পারফর্ম করতে পারলে না, আরেকটু বেশি মার্ক যদি তুলতে পারো, তাহলে তোমার ডিউতে কি আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? ডিউর কোশ্চেন কিন্তু অলমোস্ট সেম সেম স্ট্যান্ডার্ডেরই হবে, যদিও আরেকটু বেটার হবে, ঠিক আছে? একটা সাবজেক্ট হয়তো অনেক বেশি কঠিন চলে আসবে, ওকে? সো এই হচ্ছে ওভারঅল কথা, ওভারঅল এই ইউনিট নিয়ে প্রশ্ন অ্যানালাইসিস এবং কাটমার্কস। সো অবশ্যই তো এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে প্রত্যেকটা ভার্সিটির জন্য আমরা আলাদা 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 অ্যানালাইসিস ক্লাস, কনসেপ্ট ক্লাস এবং কাটমার্কস প্রেডিকশন তো থাকবেই, ঠিক আছে, বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করে। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর বি ইউনিটের প্রশ্ন যখন পাবো, তখন কিন্তু আমরা বি ইউনিট নিয়ে যে প্রশ্ন অ্যানালাইসিস সেটাও কিন্তু আপলোড দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম।